আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব কাশ্মীর সমস্যা এবং শান্তির সম্ভাবনা, অর্থাৎ কাশ্মীর প্রবলেম অ্যান্ড দ্য পসিবিলিটি অফ পিস ইন দিস রিজন। দক্ষিণ এশীয় শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে যে সমস্যাটি সবচেয়ে তীব্র হয়ে দেখা দিয়েছে সেটা হচ্ছে কাশ্মীর সমস্যা। এই সমস্যাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করে চলেছে, যা যে কোনো সময় পারমাণবিক যুদ্ধের ভয়াবহ রূপ নিয়ে সমগ্র উপমহাদেশকে পাক ভারত উপমহাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। 1947 সালে স্বাধীনতার পর থেকে ভারত ও পাকিস্তান উভয় দেশই দ্বিপাক্ষিক সমস্যাকে কেন্দ্র করে তিনটি যুদ্ধে অবতীর্ণ হয়, যার মধ্যে দুটি ছিল কাশ্মীর সমস্যাকে নিয়ে। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব উথান্ট, অর্থাৎ মায়ানমারের নাগরিক উথান্ট, কাশ্মীর সমস্যাকে টাইম বোম হিসাবে চিহ্নিত করেছেন, যা যে কোনো সময় ভয়ঙ্কর ধ্বংস নিয়ে বিস্ফোরিত হতে পারে। 1990 সালের জানুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত 4 বছরের গৃহযুদ্ধে প্রায় 40,000 নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন হাজার হাজার নারী ও কিশোরী। ভারতীয় নিরাপত্তা বাহিনীর নিপীড়ন ও দমন নীতির শিকার হয়ে আরও হাজার হাজার মানুষ স্বদেশ ভূমি ত্যাগ করে প্রতিবেশী দেশ পাকিস্তানে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। ভারত ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীর সমস্যা বর্তমানে সুপ্ত আগ্নেয়গিরির মতো বিদ্যমান, যা ভয়াবহ ধ্বংসের অগ্নিশিখা হয়ে ছড়িয়ে পড়তে পারে। প্রশ্ন হলো যে এই সমস্যার পটভূমি, অর্থাৎ এই সমস্যার কারণটা কি? কেন এই কাশ্মীর সমস্যা নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের মাঝে এত বেশি আলোচনা এবং সমালোচনা? কাশ্মীর সমস্যার মূল ভিত্তি রচিত হয়েছিল 1947 সালে ব্রিটিশ কর্তৃক ভারত ও পাকিস্তান বিভক্তির মাঝ দিয়ে। অর্থাৎ ব্রিটিশ প্রস্তাবিত স্বাধীনতা পরিকল্পনায় যদিও অত্যন্ত জোরালোভাবে বলা হয় মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে পাকিস্তান এবং হিন্দু অধ্যুষিত এলাকা নিয়ে হিন্দুস্তান বা ভারত গঠিত হবে, কিন্তু শতকরা 80% মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীর উপত্যকার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। কাশ্মীর সম্পর্কে শুধু এতটুকু বলা হয় যে কাশ্মীরের ভবিষ্যৎ কাশ্মীরি জনগণই নির্ধারণ করবে। ভবিষ্যতে কাশ্মীর ভারতের সাথে একীভূত হবে অথবা স্বশাসন প্রতিষ্ঠা করবে, এমনকি পাকিস্তানের পক্ষে যোগ দেওয়ার বিষয়টি কাশ্মীরের জনগণই নির্ধারণ করবে। এ ব্যাপারে যে কোনো বিরোধ নিরসনে জাতিসংঘ কর্তৃক গণভোটের চূড়ান্ত রায়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। 1947 সালে হিন্দু মহারাজ হরি সিং এই অঞ্চলকে নিয়ে একটি নিরপেক্ষ স্বায়ত্তশাসিত হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করে, যা নেহেরু ও পাকিস্তানের গভর্নর জিন্না অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না কোনো পক্ষের কাছে গ্রহণযোগ্য ছিল না। পাকিস্তান বারবার মুসলিম অধ্যুষিত এলাকা হিসেবে কাশ্মীরের উপর নৈতিক ও রাজনৈতিক উভয় দাবি উপস্থাপন করতে থাকে। 1947 সালের আগস্ট এবং সেপ্টেম্বরে মুসলিম জাতীয়তাবাদী দলগুলো হিন্দু রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলে সামগ্রিক পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়। এ সময় হিন্দু মহারাজা পরিস্থিতি শান্ত ও বিদ্রোহ দমনের লক্ষ্যে ভারতের সামরিক বাহিনীর সাহায্য কামনা করে। ভারত কাশ্মীরকে ভারতের সাথে একীভূত হওয়ার শর্ত সাপেক্ষে সামরিক সহায়তা প্রদানে রাজি হয়। 1947 সালের 26 অক্টোবর ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরে সামরিক হস্তক্ষেপ করে এবং জম্মু এবং কাশ্মীরে বিরাট অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মাঝে তীব্র উত্তেজনার সূচনা হয় এবং অবশেষে মারাত্মক যুদ্ধে রূপ নেয়। 1949 সালের 1 জানুয়ারি জাতিসংঘের মধ্যস্থতায় উভয়ের মাঝে যুদ্ধবিরতি হয়। 1947 সালের এই যুদ্ধে ভারত জম্মু ও কাশ্মীরের 3 অংশের 2 অংশ দখলে নিয়ে নেয় এবং পাকিস্তানের নিয়ন্ত্রণে আসে বাকি 1 অংশ, যা আজাদ কাশ্মীর নামে পরিচিত। 1948 সালের 13ই আগস্ট এবং 1949 সালের 5ই জানুয়ারিতে ভারত ও পাকিস্তান বিরোধ সম্পর্কিত জাতিসংঘ কমিশন, যেটাকে UNCIP বলা হয়, সেই প্রস্তাব গৃহীত হয়।
এ প্রস্তাবের অধীনে ভারত ও পাকিস্তান উভয় দেশই মুক্ত ও অবাধ গণভোটের মাধ্যমে কাশ্মীরি জনগণের ইচ্ছার উপর নির্ভর করেই এর ভবিষ্যৎ নির্ধারণ করতে সম্মত হয়। কিন্তু পরবর্তীকালে ভারত কাশ্মীরি জনগণের মতামতকে উপেক্ষা করে কাশ্মীরকে তার নিজস্ব ভূমি বলে ঘোষণা করে। ভারতীয় সংবিধানের ১ নম্বর ধারায় কাশ্মীরকে ভারতীয় ইউনিয়নের অবিচ্ছেদ্য অঙ্গ এবং ৩৭০ নম্বর ধারা মতে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে কেন্দ্রের হাতে এ অঞ্চলের নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং যোগাযোগের বিষয়ে ক্ষমতা দেয়া হয়। কিন্তু পাকিস্তান ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি কোনোভাবেই মেনে নেননি, ফলে তাদের মাঝে সমস্যাটি অমীমাংসিত রয়ে যায়। ১৯৬৫ সালে কাশ্মীরকে নিয়ে ভারত ও পাকিস্তানের মাঝে দ্বিতীয়বার যুদ্ধ সংঘটিত হয়। সোভিয়েত ইউনিয়ন কর্তৃক মধ্যস্থতায় তাদের মাঝে পুনরায় যুদ্ধবিরতি হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশকে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক সহায়তা দিলে কাশ্মীর সীমান্তে উভয় দেশের মাঝে তৃতীয়বার যুদ্ধ সংগঠিত হয়। ১৯৭২ সালে সিমলা চুক্তির মাধ্যমে বিরোধ সমাধানের জন্য দ্বিপাক্ষিক আলোচনা সংক্রান্ত নীতি কাঠামো গৃহীত হয়। ১৯৮০ এর দশক পর্যন্ত কাশ্মীর সমস্যা কিছুটা স্থিমিত থাকলেও ১৯৯০ এর দশকে তা নতুন এক সহিংস পরিস্থিতিতে রূপ নেয়। ১৯৯০ এর জানুয়ারিতে কাশ্মীরি জনগণের মধ্যে নতুন করে স্বাধীনতা আন্দোলন জোরদার হলে ভারতীয় কর্তৃপক্ষ তাদের দমন নীতির মাত্রা বাড়িয়ে দেয়। ফলে উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়। উভয় দেশই তাদের সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র ও বিপুল পরিমাণ সৈন্য মোতায়েন করে, যা উভয় দেশকে এক ভয়াবহ যুদ্ধের মুখোমুখি করে তোলে। এখন প্রশ্ন হলো যে এই অবস্থায় ভারতীয় বাহিনীর কী অবস্থান ছিল, সেটা আমরা এখন আলোচনা করছি। কাশ্মীরের অখণ্ডতা রক্ষার বিষয়ে ভারতীয় অবস্থান অত্যন্ত দৃঢ়। ভারত কাশ্মীরকে তার ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করে। এ পবিত্র ভূমি যে কোনো মূল্যে রক্ষার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। ইতিমধ্যে ভারত কাশ্মীরের পোড়ামাটি নীতি গ্রহণ করেছে, যার অর্থ হচ্ছে প্রয়োজনে ভারত কাশ্মীরকে জনশূন্য বিরান ভূমি হিসাবে দেখতে চায়। সাম্প্রতিক কাশ্মীরে উত্তেজনা বৃদ্ধি ও অস্থিতিশীল পরিস্থিতির জন্য ভারত পাকিস্তানকে অতিমাত্রায় দায়ী করে থাকে। ভারতের মতে পাকিস্তান একদিকে যেমন কাশ্মীরি জনগণকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে শক্তিশালী করে তুলেছে, অন্যদিকে কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ার চেষ্টা করছে। ভারতের অভিযোগ, কাশ্মীরি বিদ্রোহীদের পাকিস্তান সরাসরি অস্ত্র, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে ভারত সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। কাশ্মীরে পাকিস্তান রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এর আশ্রয় নিয়েছে। অপরপক্ষে ভারত কাশ্মীর সমস্যাকে পাকিস্তানের সাথে ১৯৭২ সালে স্বাক্ষরিত সিমলা চুক্তি অনুযায়ী দ্বিপাক্ষিক বিষয় হিসেবে মনে করে। এ চুক্তিতে স্বাধীনতার পরে উভয় দেশের মাঝে যে কোনো সমস্যাকে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সমাধানের প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। এখন আমরা দেখব যে এই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান কী। পাকিস্তান কাশ্মীরে ভারতীয় নিপীড়ন ও সামরিক অভিযান অত্যন্ত নিন্দনীয় কাজ হিসেবে অভিহিত করে কাশ্মীরি জনগণের বিরুদ্ধে দমন নীতির অবসান ঘটায় তাদের স্বাধীনতাকে নিশ্চিত করতে ভারতীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে চলেছে। পাকিস্তান কাশ্মীরে ভারতীয় আগ্রাসনকে নির্লজ্জ, হিংস্র, হায়ানার থাবা হিসেবে উল্লেখ করে থাকে। তার মতে ভারত ১৯৪৭ সালে উত্থাপিত জাতিসংঘ কর্তৃক প্রস্তাবিত গণভোটের শান্তিপূর্ণ নীতিকে লঙ্ঘন করে চলেছে। অপরদিকে অসহায়, নিরস্ত্র, শান্তিকামী জনগণের উপর অমানবিক অত্যাচার ও দমন নীতি চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকার নীতিকে ভঙ্গ করে চলেছে। সুতরাং এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বকে অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা জানানো উচিত। পাকিস্তান কাশ্মীরি স্বাধীনতাকামীদের অস্ত্র ও প্রশিক্ষণের যে অভিযোগ ভারত করে আসছে তা সরাসরি অস্বীকার করে।
পাকিস্তান কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়নের সংগ্রামের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে মাত্র। কাশ্মীরের অধিকাংশ জনগণই মুসলিম, তাই মুসলিম বিশ্বের সংহতির অংশ হিসাবে পাকিস্তান কাশ্মীরি জনগণের নিপীড়নের বিরুদ্ধে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক বিশ্বকে সোচ্চার করে গড়ে তোলার প্রচেষ্টা করে যাচ্ছে। পাকিস্তান কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ, গণহত্যায় অত্যন্ত উদ্বিগ্ন। কাশ্মীরে ভারত কর্তৃক মানবাধিকারের এ চরম অবক্ষয়কে পাকিস্তান অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা করে চলেছে। এখন প্রশ্ন হলো যে এই কাশ্মীর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কী ভূমিকা পালন করছে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। বর্তমান স্নায়ু যুদ্ধোত্তর বিশ্বে অর্থাৎ 1990 সালের পরে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে 1917 থেকে 1990 পর্যন্ত যে স্নায়ু যুদ্ধ, সেই 1990 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন রাশিয়া হলো তখন স্নায়ু যুদ্ধ শেষ হয়ে যায়। সেই স্নায়ু যুদ্ধের পরবর্তী বিশ্বে একক পরাশক্তি হিসেবে কাশ্মীর প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত রহস্যে আবৃত। কাশ্মীর প্রশ্নে যুক্তরাষ্ট্র গোড়া থেকেই অত্যন্ত স্বার্থপূর্ণ নীতি অবলম্বন করে চলেছে। স্নায়ু যুদ্ধকালীন সময়ে পাকিস্তান যদিও যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিল, কিন্তু তা কেবলই কৌশলগত স্বার্থে এবং দক্ষিণ এশিয়াতে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক প্রসারকে প্রতিরোধ করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। পাকিস্তান যদিও জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জোর সমর্থন পেয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কাশ্মীর প্রশ্নে ভারতের বিরুদ্ধে সরাসরি অবতীর্ণ হতে রাজি ছিল না। 1965 সালে পাক ভারত যুদ্ধে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকার লক্ষ্যে উভয় পক্ষকে অস্ত্র সাহায্য ও আর্থিক সহযোগিতা বন্ধ করে দিয়েছিল। এতে সাহায্য নির্ভর পাকিস্তানি বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ ভারত তার মিত্রপক্ষ সোভিয়েত ইউনিয়ন থেকে প্রচুর পরিমাণ ভারী অস্ত্র সাহায্য পেয়েছিল। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে স্নায়ু যুদ্ধের অবসানের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের গুরুত্ব অনেকাংশে হ্রাস পেয়েছে। বর্তমান দক্ষিণ এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক গুরুত্বের চেয়ে অর্থনৈতিক গুরুত্বের উপর বেশি জোর দিচ্ছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র তার রাজনৈতিক স্বার্থ অর্জন, উৎপাদিত পণ্যদ্রব্যের বাজার সৃষ্টি, এমনকি আকর্ষণীয় অস্ত্রশস্ত্রের লোভনীয় বাজার পেতে ভারত পাকিস্তান উভয় দেশকেই সমান গুরুত্ব দিচ্ছে। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র কাশ্মীরকে একটি বিরোধপূর্ণ ভূখণ্ড বা ডিসপিউটেড ল্যান্ড হিসাবে উল্লেখ করে তা সমাধানের জন্য ভারত ও পাকিস্তান উভয় দেশকে আহ্বান করে অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির পরিচয় দিচ্ছে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র পর্দার অন্তরাল থেকে তার অস্ত্র রপ্তানির ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টির উদ্দেশ্যে উভয় দেশকে রাজনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে যুদ্ধের মুখোমুখি করে তুলেছে। স্নায়ু যুদ্ধের পরবর্তী বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের এ নীতিকে ডাবল স্ট্যান্ড পলিসি বা দ্বৈত নীতি বা দ্বিমুখী নীতি বলা হয়ে থাকে, অর্থাৎ প্রতারণার নীতি বলা হয়ে থাকে। এ কথাই সবচেয়ে উল্লেখযোগ্য যে স্নায়ু যুদ্ধ পরবর্তী দক্ষিণ এশীয় রাজনৈতিক কাঠামোতে ভারত পাকিস্তানের মাঝে সম্ভাব্য যুদ্ধে যে পক্ষই জয়ী হোক না কেন তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতির চেয়ে লাভের সম্ভাবনা বেশি। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান ও ভারত উভয়কেই কাশ্মীর প্রশ্নে অসীম ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য অত্যন্ত জোরালো আহ্বান জানিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে কাশ্মীর বিরোধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়লে তার পরিণাম হবে মারাত্মক ভয়াবহ। মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ পরমাণু যুদ্ধের ক্ষেত্র হিসাবে উল্লেখ করেছে। উল্লেখ্য যে উভয় দেশই ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র উৎপাদনের ক্ষমতা অর্জন করেছে। সুতরাং ভারত ও পাকিস্তানের মাঝে সম্ভাব্য যুদ্ধে উভয় দেশই পরমাণু অস্ত্রের ব্যবহার করবে বলে মার্কিন সমীক্ষকদের জোর ধারণা, যা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি মানব সভ্যতাকে চিরতরে নিশ্চিহ্ন করে দিবে। তো এই ভারত পাকিস্তানের কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিরপেক্ষ এবং ডাবল স্ট্যান্ড অর্থাৎ দ্বৈত নীতির ফলে নতুন একটি শক্তি বলয়ের সৃষ্টি হয়েছে। এখন আমরা সেই নতুন শক্তি বলয় সৃষ্টি নিয়ে আমরা আলোচনা করব। কাশ্মীর বিরোধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান উভয় দেশই আন্তর্জাতিক সমর্থন আদায়ের পাশাপাশি নতুন শক্তিজোট গঠন করে চলছে। ভারত
রাশিয়া, ইসরায়েল ও চীনের সাথে সামরিক জোট গঠনের নতুন চিন্তাভাবনা করছে। অন্যদিকে পাকিস্তান, তুর্কি, ইরান ও কাজাকিস্তানের সাথে নিউক্লিয়ার অ্যালায়েন্স বা পরমাণু জোট গঠনের চিন্তাভাবনা করছে। 1992 সালে পাকিস্তান মধ্য এশিয়ার পরমাণু অস্ত্রধারী কাজাকিস্তানের সাথে এক সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। ভারত পাকিস্তানের এই সামরিক তৎপরতা ও শক্তি অর্জনের বিশাল উদ্যোগ সমগ্র উপমহাদেশে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার পায়তারা হিসাবে উল্লেখ করেছে। পশ্চিমা কূটনীতিকদের ধারণা মতে ভারত ইতিমধ্যে ইসরায়েল ও রাশিয়া থেকে আমদানিকৃত পরমাণু প্রযুক্তির সাহায্যে শক্তিশালী পরমাণু স্থাপনা গড়ে তুলেছে। অপরদিকে পাকিস্তান চীন ও ইরানের কাছ থেকে পরমাণু প্রযুক্তি, শক্তিশালী অস্ত্রশস্ত্র, ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক নির্মাণের প্রযুক্তি আয়ত্ত করেছে। পাকিস্তান ইতিমধ্যে ভারত বিরোধী শক্তিবলয় হিসেবে বেইজিং, ইসলামাবাদ, তেহরান অক্ষ গড়ে তুলেছে। উভয় দেশই তাদের সীমান্তে পরমাণু ক্ষেপণাস্ত্র সহ মারাত্মক অস্ত্রশস্ত্র ও বিপুল পরিমাণ সৈন্য মোতায়েন করে চলেছে। আফগানিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে 10 লক্ষ আধুনিক অস্ত্রে সজ্জিত মুজাহিদ বাহিনী প্রেরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। অর্থাৎ 1994 সালের 8ই নভেম্বর ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী বর্তমান কাশ্মীরে মোতায়েনকৃত ভারতীয় সৈন্যের সংখ্যা 6 লক্ষে পৌঁছিয়েছে। তাছাড়া ভারত কাশ্মীরি মুজাহিদ বাহিনীর গেরিলা তৎপরতাকে প্রতিরোধ করতে 300 সদস্যের এক সুপ্রশিক্ষণপ্রাপ্ত ইসরায়েলি গেরিলা কমান্ড বাহিনী মোতায়েন করেছে। তো এখন প্রশ্ন হলো, এই যে ভারত এবং পাকিস্তান নিয়ে কাশ্মীর বিষয়ক যে দুই দলের যে বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ ভূমিকা এবং ভারত যে একটা নতুন শক্তি বলয় তৈরি করতেছে রাশিয়ার সাথে, সেই সাথে পাকিস্তান, ইরান, তুরস্ক এবং কাজাকিস্তানের সাথে নতুন শক্তি বলয় তৈরি করেছে এবং দুটি দেশই অলরেডি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই কাশ্মীরে শান্তির সম্ভাবনা কতটুকু, আর কিভাবে কি করলে এই কাশ্মীর ইস্যুটা আরও বেশি জটিল বা ভয়াবহ না হয়ে একটু শান্তির পর্যায়ে থাকবে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। ক্রমবর্ধমান সহিংসতা, সংঘাত ও গেরিলা যুদ্ধ বন্ধ করে নতুন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিশ্ব নূতন করে উদ্যোগ গ্রহণ করেছে। ইসলামাবাদ সফরকালে জাতিসংঘ মহাসচিব বুট্রোস ঘালি কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধান ও দুই বৈরী দেশের মাঝে বিরাজমান উত্তেজনা হ্রাসের লক্ষ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন, যা ভারতের অসম্মতির কারণে পরিশেষে ব্যর্থতায় পর্যবসিত হয়। ইতিমধ্যে 51 সদস্য বিশিষ্ট ইসলামী সম্মেলন সংস্থা বা OIC নেতৃবর্গ কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইসলামী সম্মেলন সংস্থা ভারত ও পাকিস্তানের মাঝে যে ভয়াবহ বিরোধ চলছে তার শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে। এ লক্ষ্যে পাকিস্তান, তুর্কি, ইরান ও নাইজেরিয়ার সমন্বয়ে একটি যোগাযোগ কমিটি গঠনের প্রয়োজনীয়তা স্বীকার করেছে। অপরদিকে কাশ্মীরে ভারতীয় কর্তৃপক্ষ অনেকটা নমনীয় মনোভাব প্রদর্শন করেছে, যা শান্তিপূর্ণ একটি সমঝোতার ইঙ্গিত বহন করে। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন যে কেন্দ্রীয় সরকারকে স্বায়ত্তশাসন এবং গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টির জন্য কাশ্মীরি জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা প্রদানের প্রতিশ্রুতি নতুন করে বাস্তবায়ন করতে হবে। এদিকে ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ উঠেছে। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক নিরস্ত্র জনগণকে গুলি করে হত্যা, বন্দীদের উপর অমানসিক নির্যাতন ও অভুক্ত রেখে হত্যা, কিশোরী ও নারীদের ধর্ষণের বিষয়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য কঠোর সমালোচনা ও নিন্দা করেছে। গত 2 বছর ধরে ভারতীয় কর্তৃপক্ষ পশ্চিমা কূটনীতিক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সদস্যদের কাশ্মীর পরিদর্শনের ক্ষেত্রে মারাত্মক বিধিনিষেধ আরোপ করেছে। তো এই হলো বর্তমান কাশ্মীর নিয়ে ইন্ডিয়া এবং পাকিস্তানের সার্বিক অবস্থা। তো পরিশেষে আমরা যেটা বলতে পারি, তাই বলতে পারি যে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার পথে কাশ্মীর সমস্যা সবচেয়ে মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। এ সমস্যা সমাধানের জন্য একদিকে যেমন ভারত ও পাকিস্তান উভয় দেশকেই নমনীয় মনোভাবের পরিচয় দিতে হবে,
অপরপক্ষে বৃহৎ শক্তিবর্গকেও নিরপেক্ষ ও শান্তিকামী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তাহলে দীর্ঘ মেঘের আড়ালে থেকে শান্তি ও সমঝোতার আলো বিকশিত হবার সুযোগ পাবে। তাহলে মূল কথা হলো, ইন্ডিয়া পাকিস্তানকে কাশ্মীরে শান্তি বজায় রাখার জন্য ধৈর্যশীল মনোভাবের পরিচয় দিতে হবে এবং বৃহৎ শক্তিবর্গ মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন বা চীন, এদেরকেও এই অঞ্চলের শান্তি এবং এই অঞ্চলের সংহতি, এই স্থিতিশীলতা রক্ষার জন্য তাদেরকে এই শান্তিকামী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখব যে একসময় কাশ্মীরে এই যে যুদ্ধের ঘনঘটা, এই মেঘের কালো অন্ধকার দূর হয়ে একটা সময় কাশ্মীরের জনগণ শান্তি এবং সমঝোতার আলো তাদের মাঝে বিকশিত হবে, তারা সবাই শান্তিতে বাস করবে। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করলাম। কাশ্মীর বিষয়ক ভিডিওটি। ইন্ডিয়া পাকিস্তান দুই দেশের শুভবুদ্ধির উদয় হবে। সর্বোপরি কাশ্মীরের জনগণরা শান্তিকামী আন্দোলন করার চেষ্টা করবে। আর বিশ্ব মোড়ল যারা মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, এই দেশগুলো এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করবে। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা কমেন্ট করবেন বা লাইক করে জানাবেন। এই চ্যানেলটি একটি সম্পূর্ণ শিক্ষামূলক চ্যানেল। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং সবাইকে আদাব ও নমস্কার।